পয়লা ডিসেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম। পয়লা ডিসেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে। ধেয়ে আসছে আওয়ামী লীগ জ্বর, 10 নম্বর মহাবিপদ সংকেত। সেটাকে আপনি সাইক্লোন বলতে পারেন। সাইক্লোনের রূপে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আশ্রয় পড়বে আওয়ামী লীগ। উপদেষ্টা পরিষদের আবার একটা জরুরি বৈঠক বসতে পারে বাংলাদেশে, এবং যেই জরুরি বৈঠকে আওয়ামী লীগের শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এখন তারা স্পষ্ট করে বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিতে হবে। এর মানে হলো তারা চাচ্ছেন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক। দোহায় ভারত খলিলুর রহমানের ওপর আবারও চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে, সেই বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে। অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এক্ষুনি সেটা জানতে চাইছেন। দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে, কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মহলে ঝড় উঠেছে, এ যেন একটা দর কষাকষি। আপনারা জানেন দোহায় অবস্থান করছে, মানে কাতারের দোহায় অবস্থান করছে আমাদের খলিল সাহেব। তিনি দোভালের সাথে এবং অনেক মার্কিন লোকজনের সাথে বৈঠক করছেন। এদিক থেকে দেখা যাচ্ছে খলিল বারবার ভারতকে চাপ দিচ্ছেন যে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু ভারতও তো বেঁকে বসার লোক নয়। তারাও বলছে আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন দিন, তাহলে আমরা হাসিনাকে ফেরত দেব। যদি ভারতের কথা অনুযায়ী বাংলাদেশে যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে, এবং যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগকে ঠেকাতে পারে এমন কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে নেই। আর তখন যদি হাসিনাকে ফেরত দেওয়া হয় দেশে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে। এসব জানবার পরে অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এক্ষুনি সেটা জানতে চাইছেন। এটা একটা অস্থিরতা, তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে, যে কারণে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে খলিলুর রহমান দোহা রওনা হওয়ার আগে 12টি নিয়ে কোনো কাজ না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই 12টি ঘাঁটি ভেঙে দিতে বা সেখানে জঙ্গিদের তৎপরতা বন্ধে কোনো উদ্যোগ না নিলেও অন্তত ত্রিপুরা কুমিল্লা সীমান্তে একটি ঘাঁটিতে সেনা অভিযান চালিয়ে তারপর দোহা রওনা হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত এসবের মীমাংসা যেমন চায়, পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের অবাধ আসা যাওয়া, পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তাদের সামরিক যে মিত্রতা, সামরিক কৌশল নির্ধারণ থেকে শুরু করে সামরিক অস্ত্র শস্ত্র কেনবার যে মৈত্রী গড়ে উঠেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে, সেটা নিয়ে যেমন অস্বস্তিতে আছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তাদের এবং সদস্যদের নিয়মিত বাংলাদেশে অবাধে বিচরণ নিয়ে যেমন ভারতের শঙ্কা আছে, ভারতের উদ্বেগ আছে, ঠিক তেমনি ভারত ভীষণভাবে উদ্বিগ্ন যে এই যে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে সেই নির্বাচনের ফলেও বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। বাংলাদেশে যদি একটা এমন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে না পারে, এমন একটা নির্বাচনের মাধ্যমে, মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে, যেই সরকার আসার ফলে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং আইন শৃঙ্খলায় স্থিতিশীলতা আসবে, তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঠেকানোর কোনো পথ থাকবে না। সেটা ভারত বোঝে এবং ভারত সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তার পাশে পেয়েছে। একদিকে 18 কোটি 19 কোটি মানুষের এই দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলে এবং সেই দেশে পাকিস্তান এবং চীনের সবচেয়ে প্রভাব থাকলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কেউ ভালো থাকবে না। ভারত সেটা যেমন বুঝিয়েছে, ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার বুঝিয়েছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি নয়াদিল্লিতে যেমন অজিত দোভাল আর খলিলুর রহমানের বৈঠকে এসে উপস্থিত হয়ে বসে থাকছে, ঠিক তেমনি অজিত দোভাল আবার দোহায় খলিলুর রহমান কি কি করেছেন, দোভালের বৈঠক থেকে গিয়ে ইউনুসকে কি কি তথ্য দিয়েছেন এবং কি কি উদ্যোগ তারা নেবেন বলে সরকার ঠিক করেছে, সেটা জানতে যখন কাতারি মধ্যস্থতায় আবার আলোচনার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছেন, সেই বৈঠকেও কাতারে মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেই মার্কিন কর্মকর্তারা গত এপ্রিল থেকে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের কি করণীয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশের কি ভূমিকা নেওয়া উচিত, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বাংলাদেশকে গাইড করবার জন্য, বাংলাদেশকে একরকমের
নির্বাচনের মানে পথ দেখিয়ে দেওয়ার জন্য যে মার্কিন কর্মকর্তারা দোহায় সক্রিয়ভাবে কাজ করছেন, সেই মার্কিন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন, যেখানে কাতারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করেছেন। দোহার এই মধ্যস্থতাকারী কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন, একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতা আনতে কতটা উৎসুক হয়ে উঠেছে সেটা পরিষ্কার হবে। এই আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি তিনি ছিলেন কাতারের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা তার প্রধান এই 2024-এর নভেম্বর পর্যন্ত। এখন যেই কাতারের আমিরের দেখা পান নাই ডক্টর ইউনুস, সেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক সদর দফতর, সেই আমির দিওয়ানের প্রধান হিসেবে এখন কাজ করেন খুলাইফি। খুলাইফি হচ্ছেন কাতারের গোয়েন্দা সংস্থার সেই প্রধান যিনি কিনা সিআইএ থেকে, মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জর্জ টেনেট মেডেল পেয়েছিলেন 2024 সালের আগস্টে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং কাতারের আমিরের একেবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, যার উপর তিনি আমিরি দিওয়ান পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন, তার প্রশাসনিক দপ্তর দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই খুলাইফি কিনা বসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যকার বৈঠকে মধ্যস্থতা করতে, যেই বৈঠকে মার্কিন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছিলেন। তাদের মূল আলোচ্য এবং দাবি খুব পরিষ্কার, বাংলাদেশে জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে, সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে, এবং বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিকাশ শুরু হয়েছে, যে চরমপন্থার বিকাশ ঘটেছে, সেটা থামাতে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনুস সরকারকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কতদিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে, সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন। কাজে খলিলুর রহমানকে এরপর দোহায় যেতে হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসতে হলে এই দুটো বিষয়েই সম্ভবত তার সরকারের উত্তর নিয়ে তারপর হাজির হতে হবে। বুঝতে বাকি থাকছে না যে খলিলুর রহমানের ওপর যেমন চাপ বাড়ছে, আসলে চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর। কারণ এমন খবরও পাওয়া যাচ্ছে, এমনকি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ ঘুরে গেছেন, তিনিও ভারতের সেই একই বার্তা নিয়ে এসেছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশকে অংশগ্রহণমূলক, আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। আর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকটা যে ভালো হয়নি তা তো আমাদের সকলেরই জানা, কারণ কমনওয়েলথ মহাসচিব সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক করে এসে এই কথাটাই ইউনুস সরকারকে জানিয়ে গেছেন। তারা মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণের নির্বাচন ছাড়া কোনো নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না। ইউনুস সরকারের ওপর চাপ বাড়ছে কারণ আন্তর্জাতিক পক্ষগুলো বুঝতে পারছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এসেছে, সময় কমে আসছে ইউনুস সরকারকে এটা বোঝাতে যে সকল পক্ষ আওয়ামী লীগের অংশগ্রহণেই একটা নির্বাচন চাইছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরো বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন? কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএর জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটো আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর, মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টা অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো, ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক।
দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এই জন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যায় বাংলাদেশকে নিয়ে দোহা দিয়ে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরও জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে। কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এর জন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেকটি ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে। দর্শক, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি, আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালে আলোচনা হয়ে থাকে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন, যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি। কিন্তু সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় দাবা খেলার মতো। এক চাল দেওয়া হয় বাংলাদেশে, তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে, আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে। টাইমস অফ বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে আলোচনায় এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। একটি হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে, অন্যটি সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারির ভোট কি পেছাতে পারে। দর্শক, গত 12 মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে। দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার। এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে, এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। দর্শক, নাইজেরিয়া সিনড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত ও যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ, তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক, ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার, সেটি হলো বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা। ভারত চায় তার নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে। এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে। বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু 32 নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয়, এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে ঢাকা শুধু একটি পণ বা সৈন্য মাত্র। এই খেলার শেষ চাল কে দিবেন, ওয়াশিংটন, দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ? সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে। যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী, আর যদি ঐক্য ভেঙে যায় তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। সপ্তাহখানেক আগে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ইন্ডিয়া গিয়েছিলেন 20-21 তারিখের দিকে নভেম্বরের। সেই ইন্ডিয়ার ট্যুর শেষে এসেই তিনি কাতারের দোহায় গেছেন। এই কাতারের দোহায় যাওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ
ডেভেলপমেন্ট আছে। কাতারে দোহায় তিনি কোথায় গিয়েছেন, কার সঙ্গে গিয়েছেন, যেসব সূত্রের খবর, সেসব সূত্রের খবরে বলা হচ্ছে সেখানে ভারত, আমেরিকা এবং কাতারের গোয়েন্দা সংস্থার সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সঙ্গে কি গভীর এবং জটিল কিছু বিষয়ে খলিলুর রহমানের কথা হয়েছে, যে কথাগুলো তার অজিত দোভালের সঙ্গে উঠেছিল, যেগুলো সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানে না। যে দোভালের সঙ্গে দীর্ঘ মিটিংয়ে কি কি আলোচনা হয়েছে, ভারত কি বাংলাদেশের ভেতরে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের উত্থান নিয়ে তার কোনো অবস্থান, যেগুলো তার মিডিয়া তাকে বলেছে, সেগুলো কি বাংলাদেশের হাতে তুলে দিয়েছে কিনা, খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে কিনা। এবং সেই সূত্র ধরেই খুব ঝড়ের বেগে খলিলুর রহমানকে ছুটে যেতে হয়েছে কাতারে, এবং সেখানে বিশেষ বিশেষ দেশের মধ্যস্থতায় তাকে বসতে হয়েছে। এবং সেখানে যেসব এজেন্ডাগুলোর কথা বলা হয়েছে, যে এজেন্ডাগুলো নিয়ে আপনার কথা হয়েছে এই দুই তিন ডাক সাইটে মানুষজনের মধ্যে, সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের হাতে সূত্রের খবর হচ্ছে, কাতারের দোহায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে 3 মার্কিন ও 1 ভারতীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে সূত্র জানাচ্ছে। সেখানে আলোচিত বিষয়গুলোর মধ্যে তারেক রহমানের ফেরা, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির অবস্থান মূল্যায়ন ও আওয়ামী লীগের পুনর্বাসনের করণীয় বিষয়াদি আলোচিত হয়েছে মর্মে বিভিন্ন সূত্র থেকে আভাস দিচ্ছে। প্রসঙ্গ উঠেছে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক, চীন থেকে অস্ত্র কেনা, সেটার বিকল্প হিসেবে বেশ কয়েকটা দেশের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে ভারতের আবার মত অমতের কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়েছে। এইসব নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হলো যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটা মেনে নেবে। আপনারা জানেন যে এর মধ্যেই আলোচনা হচ্ছে ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগবিহীন নির্বাচন ভারত মেনে নেবে না, এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারেও ভারতের কোনো রকম ন্যূনতম কোনো ধরনের কোনো আগ্রহ নেই। এই যদি সিচুয়েশন হয়, তাহলে বাংলাদেশে কি করতে আছে? বাংলাদেশে কি এমন কিছু করতে আছে যে আকাশে বাতাসে এমন খবর আছে খুব দ্রুততার সাথে উপদেষ্টা পরিষদের আবার একটা জরুরি বৈঠক বসতে পারে বাংলাদেশে, এবং যেই জরুরি বৈঠকে আওয়ামী লীগের শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এ ধরনের আলাপ করতে পারে। অথবা এমন কোনো প্রেক্ষাপট কি তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের একেবারে টপ যারা, বা এই ধরনের সিচুয়েশন যে আওয়ামী লীগের যাদের এই পল কাপুর আসা পর্যন্ত, যাদের মানে এইরকম শর্ত থাকবে না কিন্তু অলিখিত শর্ত, যে পল কাপুর আসা পর্যন্ত আওয়ামী লীগের যাদের শীর্ষ নেতৃত্বের বিচার হয়ে যাবে, যারা সাজার সম্মুখীন হবে, তাদের বাদ দিয়ে আমি আপনাদেরকে আরো একজনের একটা খবরের দিকে একটু মনোযোগ দিব, আপনার চেষ্টা করবেন ধরার জন্য। আপনারা জানেন যে এই সরকারের খুবই ভালো বিচরণ নুরুল হক নুর, তার এই গণঅধিকার পরিষদ সভাপতি, তার এই সরকারের সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই সরকার তাকে স্নেহ করে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বোঝার চেষ্টা করবেন, এই কথাগুলো কিন্তু পাবলিককে ছেড়ে দেওয়া হয় বোঝার জন্য, পাবলিক সেন্টিমেন্ট বোঝার জন্য, এবং দায়িত্বশীলরা বলেন না, এগুলো পুরনো সরকারি কৌশল। একেবারে দায়িত্বশীলরা না বলে তাদের সংশ্লিষ্ট কাউকে দিয়ে বলানো। যাচাই বাছাই সুযোগ দেওয়ার কথা বললে আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরাপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা 5 আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঠিক এই প্ল্যাটফর্মটাই, এই অ্যাঙ্গেলটাই, এটা ঢাকায় বলেন, দিল্লিতে বলেন বা দোহায় বলেন, সেখানে, অথবা যদি আপনি বলেন যে ওয়াশিংটনেও, এই আলাপটাই কি খুব জোরদার হয়েছে কিনা এই সাম্প্রতিক সময়। এবং যদি উপদেষ্টা পরিষদ কোনো জরুরি বৈঠকে বসে, খুব অবাক হওয়ার কিছু থাকবে না সেখানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।